গল্প পাঠে তাপস ইউটিউব চ্যানেলে আজ আপনারা শুনবেন মহাশ্বেতা দেবীর লেখা রং নাম্বার। তো চলুন আজকের এই গল্পটি শুরু করা যাক। রাত 1টা। তীর্থবাবুর ঘুম ভেঙে গেল। টেলিফোন বাজছে। মাঝরাতে টেলিফোন বাজলে কেন এত ভয় করে? হ্যালো, শুনুন, হাসপাতাল থেকে বলছি, আপনাদের পেশেন্ট এইমাত্র মারা গেলেন। হ্যালো, আমাদের পেশেন্ট? হাসপাতালে আমাদের কোনো পেশেন্ট নেই। আপনার নম্বর? রং নাম্বার, ছেড়ে দিন। রং নাম্বারে ফোন করেন কেন? রং নাম্বারে। তীর্থবাবু ফোনটা নামিয়ে রাখেন। ভয় করে, ভীষণ ভয় করে। হঠাৎ ফোন বেজে ওঠে কেন? কেন এত রং নাম্বার হয়? সবিতা জিজ্ঞেস করেন। আজ অনেক দিন হয়ে গেল সবিতা বা তীর্থবাবু কেউ অনেক রাত অবধি ঘুমোন না। ঠিক 12টায় তীর্থবাবু একটা ঘুমের বড়ি খেয়ে নেন। খেয়ে চোখ বুজে শুয়ে মনটা চিন্তাশূন্য করে ফেলতে চেষ্টা করেন। পারেন না, কিছুতে পারেন না তীর্থবাবু। তার চেতনা আর অবচেতনা, প্রথম স্তরের চেতনা আর অতল স্তরের চেতনা, প্রত্যেকটার মাঝ দিয়ে খাড়া খাড়া দেওয়াল উঠে যায়। দেওয়ালগুলোর গায়ে পোস্টার আঁটা থাকে। দীপঙ্করের ছবি, শৈশবের দীপঙ্কর। মাথা ন্যাড়া, ন্যালাভোলা চেহারা। ম্যাট্রিক পাশ করা দীপঙ্কর, গ্র্যাজুয়েট দীপঙ্কর। লম্বা, একহারা, ভাবুক আর শান্ত চেহারা। দীপঙ্কর তীর্থবাবুর একমাত্র ছেলে। সন্তান, সন্তান। মানুষ সন্তান কেন চায়, কেন ভালোবাসে সন্তানকে? তীর্থবাবু রোজ এই প্রশ্নটা নিজেকে করেন। তারপর ঘুম আসে, গাঢ় অথচ অস্বস্তিতে, আতঙ্কে বিপর্যস্ত ঘুম। সবিতা বোধহয় তখনও ঘুমোন না, তাই তিনি জিজ্ঞেস করেন, কার ফোন? রং নাম্বার। কোথা থেকে? হাসপাতাল থেকে। হাসপাতাল থেকে? ওগো, আমাদের ফোন যদি হয়? পাগলামি করো না সবু। দীপু নীরেনের কাছে আছে, তুমি তো জানো। ওখান থেকে নীরেন ওকে দিল্লিতে ভর্তি করে দিতে চেষ্টা করছে। সব জেনেও পাগলামি করো কেন? নীরেনের কাছে যদি থাকবে তবে দীপু চিঠি লেখে না কেন? নীরেন কেন চিঠি লেখে না আমায়? তোমরা কি ভেবেছ আমি কান্নাকাটি করব, ছুটে যাব নীরেনের কাছে? আমার যে মনে হয় দীপু নীরেনের কাছে নেই। নীরেন ইচ্ছে করে আমায় কিছু বলছে না। চুপ করো সবু, কেঁদো না, সব ঠিক আছে। তুমি তো জানো দীপুর পালিয়ে থাকবার কোনো কারণ নেই। তবে ও আসে না কেন? সবু, অসুখে অসুখে তুমি অবুঝ হয়ে গেছো। দিনকাল খারাপ, এ অঞ্চলটাও ভালো নয়, তাই ও আসে না। সবিতা এই সময় কাঁদতে শুরু করেন, আস্তে আস্তে গুমড়ে গুমড়ে। কাঁদতে কাঁদতে এক সময়ে সবিতা ঘুমিয়ে পড়েন। তীর্থবাবুর ঘুম আসতে দেরি হয়। কি হয়ে গেল দেশের অবস্থা? আচ্ছা, রুগী যদি মারা যায় তবে 23 এক্সচেঞ্জ নম্বর দিলে 47-এ ফোন করবি তোরা। রং নাম্বার। যাদের রুগী তাদের মনের কি অবস্থা হয়? কিংবা হয়তো কোনো অবস্থাই হয় না। আজকাল নাকি সবাই কুরুক্ষেত্রের অর্জুন। চূড়ান্ত নির্বেদে মৃত্যুকে গ্রহণ করে। লাশ নাকি বিছানাতেই পড়ে থাকে,
খরচ বাঁচাবার জন্য আত্মীয়রা চলে যায়, আর আসে না, নাকি পড়েই থাকে ঠান্ডা গুদামে, কেউ দেখতে আসে না পর্যন্ত। তীর্থবাবুর ভয় করে, খালি খালি ভয় করে। এ একটা অন্য কলকাতায় বাস করছেন তিনি, অন্য পশ্চিমবঙ্গে। দেখতে মনে হয় সেই শহর, সেই গড়ের মাঠ, মনুমেন্ট, ভবানীপুর, আজিপুর, চরকডাঙ্গার মোড়, সেই আষাঢ়ে রথের মেলা, চৈত্রে কালীঘাটে গজন, মাঘে বড়দিনের আলোকসজ্জা। সে শহর নয়, এ একটা ভুল শহর, রং সিটি। ভুল ট্রেনে চড়ে ভুল শহরে এসেছেন তীর্থবাবু। নইলে সবিতাকে বলা সবগুলো স্তোকের কথা ভুল হয়ে গিয়ে তীর্থবাবু ভাবেন, নইলে দীপঙ্কর চিঠি লেখে না কেন? কেন নীরেন খবর দেয় না দীপঙ্করের? কেন কেন সন্তান চায় মানুষ? কেন ভালোবাসে আত্মজাকে? আত্মজাকে মৃত্যুতে মুখাগ্নি করবে বলে? রং আনসার। যতদিন জীবিত আছেন ততদিনই সন্তানকে চান তীর্থবাবু। কাছে থাক তুই, পাশে থাক, আমার জ্বালা যন্ত্রণা নে ভাগ নে, আমার সঙ্গে এক হয়ে যেতে শেখ। রং হোপ। কোথায় একটা এক্সচেঞ্জ আছে যেন, এই শহরে কোথায় আছে একটা এক্সচেঞ্জ? কে সেখানে বসে তীর্থবাবুকে শুধু বলছে, রং নাম্বার, রং সিটি, রং হোপ। কে সে? কোথায় সেই অদৃশ্য অপারেটর? অপারেটরদের দেখা যায় না কেন? ভাবতে ভাবতে তীর্থবাবু টুপ করে ঘুমের ভেতর ডুবে যান। এই রকমই চলে দিন থেকে রাত, সোম থেকে রবি, সকাল থেকে সন্ধ্যা। রাতগুলোকে ভয় করে তীর্থবাবুর, কেননা ঘুমের মধ্যে শুধু সারি সারি দেওয়াল দেখতে পান তিনি। দেওয়ালে দীপঙ্করের মুখ আঁকা থাকে। ঘুমের মধ্যেই তীর্থবাবু ভাবতে থাকেন, তবে কি মনোজের কাছে যাবেন? মনোজর বন্ধু, মনের রোগের ডাক্তার। তীর্থবাবুর নিশ্চয়ই অসুখ হয়েছে। তোমার অসুখ হয়েছে তীর্থ, মনোজ রায় দিল। তীর্থবাবুর শুকনো মুখ, কাতর চাহনি, আর বারবার কপাল থেকে ঘাম মোছার চেষ্টা ও লক্ষ্য করছিল। কি অসুখ? নার্ভের। নার্ভ তো আমার ভালোই মনোজ। তোমার চিন্তাগুলো অলিক। অলিক? তুমি কি বলছো তুমি নিজেই শোনো। মনোজ টেপ রেকর্ডার চালিয়ে দিল। মনোজ রোগীদের স্বীকারোক্তি টেপ করে নেয়, তারপর বিচার করে রায় দেয়। তীর্থবাবু টেপ রেকর্ডার দেখে মনে মনে টাকার অঙ্ক হিসাব করছিলেন। এখন হঠাৎ একটা ক্লান্ত নিচু গলা শুনতে পেলেন। আমার মনে হয় বাড়িটা আমার নয়। কড়া নাড়লে কেউ দরজা খুলবে না, কেননা আমি রং অ্যাড্রেসে এসেছি। পথে ঘাটে চলতে চলতে আমার শুধু মনে হয় কলকাতা এখন কলকাতায় নেই। বাইরের বাড়িঘরদোর, গড়ের মাঠ, মনুমেন্ট সব অন্য একটা শহরকে ধরে নিয়ে কলকাতা উধাও হয়ে গেছে। মনে হয় ইটস এ রং সিটি। কোনো প্রয়োজন নেই, তবু এটা যে সেই কলকাতাই তা নিজেকে বিশ্বাস করাবার জন্য সেদিন কেওড়াতলা গিয়েছিলাম। দেওয়ালের লেখাগুলো পড়তেই বুঝতে পারলাম আমি ভুল জায়গায় এসেছি। সেদিন আমি স্বপ্ন দেখেছি। টেপ রেকর্ডার থামিয়ে দিল মনোজ। তীর্থবাবুর দিকে চাইল, বলল, কি স্বপ্ন দেখেছ তীর্থ? আমি বলতে পারবো না।
কি স্বপ্ন? আমাকে জিজ্ঞেস করো না মনোজ, আমাকে জিজ্ঞেস করো না। স্বপ্নটা আমি মাঝে মাঝেই দেখি। সেই জন্যই আমার জানা দরকার। না মনোজ, তুমি অসুস্থ তীর্থ। স্বাভাবিক, অসুস্থ হওয়া স্বাভাবিক। কেন? আমার পক্ষে অসুস্থ হওয়া স্বাভাবিক কেন? তোমার ছেলে তো। আমার ছেলে কি বাড়িতে নেই? মনোজ, আমি জানি না কে তোমায় কি বলেছে। আমার ছেলে দীপঙ্কর কাজিন নীরেনের কাছে আছে লখনৌতে। ওখান থেকে দিল্লিতে পড়বে দীপঙ্কর। মনোজ যেন যন্ত্রণায় আর দুঃখে কথাটা বলল। ভেতর থেকে দীর্ঘ নিঃশ্বাস উঠে এলো একটা। তীর্থ ওদের সময়ের সবচেয়ে ঠান্ডা মাথার ভালো ছেলেটা এরকম হয়ে গেল। মনোজ খসখস করে ওষুধের নাম লিখল, কাগজ ছিঁড়ে ফেলল। তারপর একটা ওষুধের শিশি দিল তীর্থবাবুকে। বলল, রাতে এটা খেও তীর্থ, ঘুম হবে। দাও। তীর্থবাবু ঔষধের শিশিটা নিলেন, বেরিয়ে এলেন। মনোজ দরজা পর্যন্ত এগিয়ে এলো। তারপর বলল, বোস তোমার কাছে আর যায়নি তো? না, কেন? আমি ওকে বারণ করেছি। ও এলে আমি ঢুকতে দেব ভেবেছ বাড়িতে? সবিতাকে সব আজে বাজে কথা বলে, আজে বাজে কথা বলে চলে যায় শুধু। তীর্থবাবু বেরিয়ে এলেন। এখন সন্ধ্যা হয়েছে নাকি সকাল? রাস্তায় কাতারে কাতারে লোক নাকি জনশূন্য পথ? নির্জন পথ, মেঘ, বৃথা রজনী, ঝড় ঝঞ্ঝা। জয়সিংহ ছুরিতে শান দিচ্ছে। রবীন্দ্রনাথের বইয়ের ওই বর্ণনাটা তীর্থবাবুর খুব ভালো লাগত। দীপঙ্করের পাঠ্য ছিল রাজস্বী। তীর্থবাবু বুঝতে পারলেন তার চোখ দিয়ে জল পড়ছে টপ টপ করে। সন্তানরা এখন ঘাতক, ঘাতক ওরা। পিতা মাতাদের নিয়ত হত্যা করে থাকে। তীর্থবাবু ওষুধের শিশিটা যত্ন করে নিয়ে যেতে লাগলেন, যেন অলিম্পিকের পবিত্র অগ্নিশিখা নিয়ে যাচ্ছেন। আজ রাতে শুয়ে শুয়ে তীর্থবাবু সেই স্বপ্নটা আবার দেখলেন। শুয়ে শুয়ে দেখলেন চৌরঙ্গী রোডটার দুপাশে লক্ষ মানুষ দাঁড়িয়ে আছে। তারা সবাই নিশ্চল। পথের দুপাশে বড় বড় সাদা উজ্জ্বল আলো। পথের মাঝখানটা রক্তাক্ত। সেখানে দাঁড়িয়ে একটি পৌর রমণী আলুলায়িত চুলে বুকে হাত চাপড়ে প্রবীর 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 বলে বিলাপ করছে। মেয়েটিকে দেখেই তীর্থবাবু বুঝতে পারলেন ও পুরাণের সেই জনা। দূরে দূরে ভীষণ প্রান্তরে, মরুভূমে দুরান্ত শ্মশানে হেতাতোর নাহি স্থান। দুর্গম কান্তারে তুষার মাঝারে পর্বত শিখরে চল। চল পাপ রাজ্য ত্যাজি, পতিতোর পুত্রঘাতী অরাতির সখা। চল পুত্র শোকাতুরা। রমণীটি আকাশ ফাটিয়ে চেঁচাচ্ছে, এই সময় ড্রপ ফেলে দাও, ঘণ্টা বাজাও বলে কারা চেঁচিয়ে উঠল। কে বলল এটা মহিষ্মতিপুর নয়, চলে যাও। তৎক্ষণাৎ তীর্থবাবু বলতে গেলেন, শি ইজ ইন দি রং সিটি। কিন্তু ঘণ্টা বাজতে শুরু করে দিল। ঘণ্টা বাজছে, ফোন বাজছে। তীর্থবাবু উঠে বসলেন। টেলিফোন মানুষ রাখে কেন? ভাড়া দিতে জিভ বেরিয়ে যায়, নাবিশ্বাস উঠে যায় যখন। তীর্থবাবু রিসিভার তুললেন। 479। ঠিক এই নম্বরটাই তীর্থবাবুর।
সামনের টেলিফোনের গায়ে লেখা আছে। তীর্থবাবু বললেন, নো। এটা তীর্থঙ্কর চ্যাটার্জির বাড়ি নয়? নো। তীর্থবাবু, আমি বোস। হ্যাঁ, সেদিন যা বলেছিলাম, দূরের রেললাইনের পাশে বডিটা। হ্যাঁ, দীপঙ্করের। ডায়েট অফ ইঞ্জুরিয়াস। আপনি তো এলেন না। বডি হ্যাজ বিন ক্রিমেটেড। হ্যালো, শুনতে পাচ্ছেন? না, এটা তীর্থঙ্কর চ্যাটার্জির বাড়ি নয়। না, এটা 479 নয়? না, এটা রং নাম্বার। তীর্থবাবু ফোন নামিয়ে রাখলেন। কি ভেবে রিসিভারটাই নামিয়ে রাখলেন। তারপর বিছানায় ফিরে গেলেন। স্বপ্নটা আবার দেখতে হবে, যেমন করেই হোক আরেকবার দেখতে হবে। স্বপ্ন দেখে তবে তীর্থবাবু জানতে পারবেন কেমন করে উন্মাদিনী জনা রং সিটি থেকে পালিয়ে গেল। স্বপ্ন ছাড়া তীর্থবাবুর হাতে আর কিছুই নেই আজ। জেগে জেগে কলকাতার পথ ঘুরলে একটাও বেরোবার পথ দেখতে পান না তীর্থবাবু। এখন তাকে জনার পেছনে পেছনে যেতে হবে। প্রবীরের মৃত্যুর পর প্রবীরের বাপ থেকে সবাই যখন ঘাতকদের নিয়ে বিজয় উৎসব করছিল, একা জনা পালিয়ে গিয়েছিল। তীর্থবাবু ঘুমিয়ে পড়লেন।